সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিদায়ী রাষ্ট্রপতি বিগত সরকারের আমলে নির্বাচিত হলেও বিএনপি সরকারের প্রতি তার শ্রদ্ধা রয়েছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলেও জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে তার পদত্যাগের পর এখন নতুন রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে কে উঠছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বঙ্গভবনে কে উঠবেন এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, সংসদ সদস্য বিএনপি, সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য জামায়াত ইসলামী, এবং ডক্টর মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। অবশেষে আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিদায়, অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন। অন্য দলের মতো বিএনপিও চায় জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার মহাসচিবের। সংসদে ন্যায় বিচার না পেয়ে রাজপথে নেমেছে বিরোধী দল, দাবি জামায়াত আমিরের। ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বাসা বাড়িতে জ্বলছে না চুলা, বিশ্ববাজারে বাড়লেও দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। বৈরী আবহাওয়ার অজুহাতে চড়া সবজির বাজার, 100 টাকার নিচে মিলছে না কিছুই, কাঁচামরিচ ঠেকেছে 250-তে, বাড়তি ব্রয়লারও, দিশেহারা ক্রেতা। এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনার পরও অনড় ককরোচ জনতা পার্টি, সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার, বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির। সুপ্রিয় দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি বঙ্গভবনে কে উঠবেন। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। যদিও তার অসুস্থতার কারণ দেখানো নিয়ে আলোচনা চলছে, বিতর্ক তুলছেন কেউ কেউ, বিশেষ করে জামায়াতের তরফ থেকে এবং এনসিপির নেতাদের তরফ থেকে বিতর্কটি তোলা হয়েছে। লিঙ্কন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আপনারা দল হিসেবে বিএনপি বা বিএনপি সরকারে আছেন, আপনারা জল খান কিন্তু ঘোলা করে, এই মন্তব্যগুলো আসছে জামাত এবং এনসিপির তরফ থেকে। বিশেষ করে এই শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ওঠার পর থেকে বা আজকে পদত্যাগের পরেও অনেক এনসিপি নেতা, জামাত নেতা এই ধরনের মন্তব্যগুলোই কিন্তু করেছেন রাষ্ট্রপতি ইস্যুতে। তো জি, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আপনার মাধ্যমে আমার সহ আলোচক সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, যেই বিষয়টা আপনি বললেন জল খায় ঘোলা করে রাষ্ট্রপতি ইস্যুতে, যদি সেটাই আমরা ধরে নিই তাহলে এই জল প্রথম ঘোলা করা শুরু করেছে আপনার যারা এই সমস্ত কথা বলেছে, কারণ তারা তাদের শপথে গিয়েছে, এই রাষ্ট্রপতির হাতেই শপথ নিয়েছে এবং সেই সমস্ত অনুষ্ঠানে তারা গিয়ে সেই অনুষ্ঠানকে আলোকিত করেছেন। তো তারা জলটা প্রথম ঘোলা করা শুরু করেছেন, যদি এটা ঘোলা জলের কথা বলা হয়। এটাকে আমি এভাবেই মন্তব্য করি। আর আরেকটা বিষয় হলো যে আমার মনে হয় যে আপনি কোশ্চেনটা ওখানেই শেষ করে দিয়েছেন। আর উনি আজকে যে পদত্যাগ করলেন সেক্ষেত্রে আমার মনে হয় যে উনি তার কারণ বর্ণনা করেছেন, এবং এখানে যদি ওনার বাকি যে সময়টা ছিল সেই সময়টা থাকতেন, এখন অসুস্থতার কারণ বর্ণনা করেছেন, সেটা উনি এক্সপ্লেন করবেন যে সেটা উনি কেন অসুস্থর কারণে ছেড়ে দিচ্ছেন, কি এমন অসুখ হলো যে কারণে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে। এটাকে অনেকে বলছেন যে তিনি যে অসুস্থতার কারণগুলো বা তার যে অসুস্থতা, যেই কারণগুলো পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, অনেকে বলছেন যে এটি তার হয়তো সেফ এক্সিটের একটা প্ল্যান, যে তিনি চিকিৎসা নিতে দেশের বাইরে চলে যাবেন বা তার চিকিৎসা প্রয়োজন হতে পারে। এই ধরনের বিষয়গুলো সামনে আনছেন অনেকে। এর আগে আমরা এই যে সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি, মানে সদ্য বিদায় না, সরি, তার আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন ফ্যাসিস্টের সময়, সেও তো আপনার চিকিৎসার জন্য তিনিও বিদেশে গিয়েছিলেন, তখন অনেক জল্পনা কল্পনা হয়েছিল, পরে আবার তিনি চলেও আসছেন। তো ওনার সেফ এক্সিস্ট কি ওটা ছিল নাকি আবার সেফ এন্ট্রি হলো নাকি সেটা তো বুঝতে পারছি না। এনারটাও চিকিৎসার পরে হয়তো বোঝা যাবে। অসুস্থতা থাকতেই পারে, পদত্যাগ করে যেতে হবে কিনা সেগুলো তো আসলে সময় বোঝা যাবে যে উনি কেন আর দায়িত্ব পালন করছেন না। অসুস্থ, নিশ্চয়ই অসুস্থ, তা না হলে
সেটাই এর মধ্যে আবার এই দাবিটা উঠছে, তিনি তো আজকে পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে আইনের আওতায় আনা, গ্রেফতার করা। যেহেতু তিনি জুলাই হত্যাযজ্ঞ যখন চলছিল তখন রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি নিশ্চুপ ছিলেন না, সমর্থন দিয়েছেন, এ ধরনের কথাগুলো বলা হচ্ছে। শাহাবুদ্দিনের আসলে পরবর্তী অধ্যায় কি হতে পারে একজন রাজনীতিবিদ হিসেবে, আপনার কি ধারণা? আচ্ছা, রাজনীতিবিদ হিসেবে আমি যেটা বলি সেটা হলো, কেউ যদি মানে অন্যায় করে তাকে অবশ্যই তার আইনের আওতায় আসতেই হবে। এখন যে সমস্ত কার্যক্রমগুলো চলছে 5ই আগস্ট পরবর্তী এখন পর্যন্ত, যেগুলো আইনের আওতায় এসছে এবং আইনি প্রক্রিয়া চলছে, সেখানে তার অন্তর্ভুক্তি থাকলে সেগুলো অবশ্যই বের হয়ে আসবে, সে আইনের আওতায় আসবে, অসুবিধা কিছু নাই। এবং রাষ্ট্রপতি পর্যায়ে যারা আছেন, আসলে সাধারণত মানুষ কি করে, আপনার ওনাকে আপনি একটা ধরেন, সে ফর এক্সাম্পল উনি আসলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই যে পদগুলো, এগুলো একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে, তাই না? তো ওনারা ধরেন যদি কোনো একটা অভিযুক্ত হয়ে যায়, তো আপনি কি তাকে একদম ওই কন্ডেম সেলের মতো একটা কালো কুঠরিতে রাখতে হবে? বিষয়টা কি এরকম? মানে মানুষ একটা জায়গায় অ্যারেস্ট করে কেন? যে সে যাতে পালিয়ে যেতে না পারে, তার কার্যক্রম চলছে, তারপর সাজা হয়ে গেলে তখন সে সাজা অনুযায়ী ভোগ করবে। তো সে যদি কোনো মানে মামলায় অভিযুক্ত হয়, তখন রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে, অসুবিধা তো কিছু নেই। সালাউদ্দিন আইয়ুবী ভাই, আপনারা কেন এটাকে জল ঘোলা করছে বিএনপি, এই ধরনের কথাগুলো কেন বলছেন? কারণ তিনি তো ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদত্যাগটা করেছেন, অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, সরকার তো তাকে চাপ দেয়নি। এবং শাহাবুদ্দিন সাহেব নিজেও বলছেন যে সরকারের তরফ থেকে কোনো চাপ ছিল না। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। অভিনন্দন জানাচ্ছি আমাদের শামীম কাসার লিংকন ভাই, আমাদের সহ আলোচক সহ যারা দর্শক রয়েছেন, আপনাকে সহ সবাইকে। দেখুন, ঘোলা করার বিষয়টি আসছে হলো আজকে কেন পদত্যাগ করতে হলো। এই পদত্যাগ কেন, যখন শেখ হাসিনা চলে গেলেন, শেখ হাসিনার যিনি রাষ্ট্রপতি ছিলেন তখন, অথবা এই সরকারের শুরুতেই কেন করতে হলো না, এটা হলো প্রশ্ন, এটা হলো মানুষের জায়গা। আর রাষ্ট্রপতি পদত্যাগ কখন করেন, কিভাবে করেন, এটা বাংলাদেশে মানে ধরুন অসুস্থতা একটা ইস্যু দেখানো হয়েছে, কিন্তু নিশ্চয়ই প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গিয়ে তিনি কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেননি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রচ্ছন্ন একটা ইঙ্গিত অবশ্যই ছিল, সেই ইঙ্গিতের প্রেক্ষিতে আজকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে বাধ্য হয়েছেন। আমি বলবো এই বাধ্যটা কেন তাকে আগে করা হলো না, এটাই জনমানুষের প্রশ্ন, এটাই সাধারণ মানুষের প্রশ্ন। এইটাকে জিয়ে রেখে এই জায়গায় ফেসিবাদের একটা তকমা যার মধ্যে আছে, যার ব্যাপারে অভিযোগ আছে, এরকম ব্যক্তিকে কেন এখানে রাখতে হলো, এটাই মানুষের প্রশ্ন। এবং মানে বরাবরই দেখা যায় কিছু কিছু ঘটনায় কোনোভাবে যে মানে শুরুতে এটা অস্বীকার করার চেষ্টা করা হয়, পরবর্তীতে আবার একটু পরিবেশটা অন্যরকম হলে তখন করা হয়। দেখুন, মানে রাষ্ট্রপতির ইস্যুর মতোই যারা এইগুলো কথা বলছে, এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের গত নির্বাচনের মানে 1996 সালের নির্বাচনে, যারা যে ফেব্রুয়ারি নির্বাচন যেটাকে বলা হয়, সেখানে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাধ্য হয়েছে মেনে নিতে, কিন্তু একটু ঘোলা করেছে, একটা নির্বাচন মাঝখানে দিয়ে এইটাকে একটা পরিবেশ করেছে। ওই নির্বাচনটা না দিলে তো আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগেই আন্দোলন তো আগে থেকে হচ্ছিল, তখনই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে পারত। কে এম হাসানের ইস্যুতে যে অবস্থান ছিল, এটাও কিন্তু আমি মনে করি যে একটা মানে তখন তো আমরা একেবারে ছোট মানুষ, আমরা যতটুকু বুঝি, এটা এতটা পরিবেশ ঘোলাটে হয়ে যায়, তখন আর আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন যে এটা মানতে বাধ্য হয়। এই ইস্যুটা এইভাবে হ্যান্ডেল না করে খুব স্বাভাবিকভাবেই এই রাষ্ট্রপতি আসলেই বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই বিবেচনায় তিনি তার যেই ব্যক্তি আচরণ বলেন অথবা পূর্বের নিয়োগকৃত যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষিতে তিনি কন্টিনিউ করার মতো ছিল না, এটা একবারে রিয়েলিটি। এবং এটা যেহেতু ছিল না প্রেক্ষিতে আজকে পদত্যাগ করেছে, এটা আমি মনে করি যে বিলম্বিত কার্যকরিতা হয়েছে। এই বিলম্বটা দরকার ছিল না বিএনপির জন্য, এটা বিএনপির জন্য অনেক সুন্দর হতো যেদিন রাষ্ট্রপতি হিসেবে সংসদে প্রথম রাষ্ট্রপতির বক্তব্য দিবেন, যার মাধ্যমে আসলে সংসদের অধিবেশনটা শুরু হয়, সেদিন তিনি যদি এমন একজন ব্যক্তি হতেন যিনি এই বর্তমান ইমেজের সাথে যায়,
তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে লালন করে, বিশেষ করে জুলাই আন্দোলনের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে যায়, এরকম একজন ব্যক্তিকে দিয়ে যদি এই ভাষণটা দেওয়া পারতো, তাহলে বিএনপি মানে আমি মনে করি আপত্তিমুক্ত, মানে এই ধরনের বক্তব্যমুক্ত তারা থাকতে পারতো। এটার প্রেক্ষিতে সংসদে একটা পরিবেশও তৈরি হয়েছে, কিন্তু তখন রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, ওয়াক আউট করেছে বিরোধী দল। এই ইস্যুগুলো তখন আর আসতো না, বিএনপির জন্য এটা হ্যান্ডেল করা সহজ হইতো। এখন হঠাৎ করেই এই মানে কেন ইজি হয়ে গেল, তখন কেন কঠিন ছিল, এগুলোই তো প্রশ্ন তৈরি করে দেয় আসলে তারা এটা করছে। একটা প্রশ্ন তো সেই সময় এসেছিল যে 5 আগস্টের পরে যখন সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তার মন্ত্রিসভার সদস্যরা পালিয়ে গেলেন, সুপ্রিম কোর্টের, হাইকোর্ট, আপিল বিভাগের বিচারপতিরা পালিয়ে গেলেন, বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেলেন, শুধুমাত্র ছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে যদি পদত্যাগ করানো, যদি করতো বা করানো হতো, তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো না সেই সময়? তখন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হইতো, কিন্তু এই 12ই ফেব্রুয়ারির পরে তো আর বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল না। বিএনপি চাইলে মানে সংসদ শুরু হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি নির্বাচন দিতে পারতো, রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে খুব স্বাভাবিকভাবেই এই কাজটা করতে পারতো। কেন করলো না বিএনপি? জি, মারুফ মল্লিক ভাই, যেটি আইয়ুবী ভাইয়ের প্রশ্ন যে 5 আগস্টের পরে বা 12 ফেব্রুয়ারি আগ পর্যন্ত ধরেন মেনে নেওয়া গেল যে শাহাবুদ্দিন যদি না থাকতো, তাহলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো, কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি কেন তাকে অভিশংসন করলো না বা পদত্যাগের পরামর্শ দিল না? আর এখনও তিনি যে পদত্যাগ করেছেন, অসুস্থতার কারণ যদিও তিনি দেখিয়েছেন, এটাকে একটা ইস্যু করা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল বা প্রধানমন্ত্রীর একটা সরকারের একটা প্রভাব ছিল, সেটি বোঝাতে চেয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার দুই বিজ্ঞ আলোচক, সহ আলোচক, ওনাদেরকেও ধন্যবাদ। দেখেন, একটা জিনিস কি, এই রাষ্ট্রপতির চলে যেতে হবে এটা একটা অবধারিত বিষয় ছিল 5ই আগস্টের পর থেকেই। প্রশ্নটা ছিল আসলে কখন যাবে, কিভাবে যাবে। এখন উনি অসুস্থতার কারণ দেখিয়েছেন, এটা হয়, দেখাতে হয়, কিন্তু উনি যাবেন তাই দেখিয়েছেন। আর 5ই আগস্টের পরে কেন গেলেন না বা 12ই ফেব্রুয়ারির পরে কেন গেলেন না, এটার একটা কিছু কৌশলগত বিষয় আছে। মূল বিষয়টা হচ্ছে যে ধরেন 5ই আগস্টের পরে আমাদের দেশে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, তাদের কিন্তু সুসংহত হওয়ার একটা বিষয় ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার বসেছে এবং রাষ্ট্র তখন এক ধরনের, আমি বলবো, নিয়ন্ত্রণের বাইরে। আপনার খেয়াল আছে কিনা, 5 আগস্টের পর এখানে রাত জেগে পাহারা দেওয়া হয়েছে, এইদিকে বিশৃঙ্খল, ওইদিকে বিশৃঙ্খল আচরণ, পুলিশ বাহিনীর উপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ নাই। আপনি যেটা বলতে হয়তো ভুলে গিয়েছিলেন, অনেক পুলিশ অফিসারও পালিয়ে গিয়েছে 5ই আগস্টের পরে। সব রাষ্ট্রকে পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নেয়ার পরেই কিন্তু আসলে প্রশ্নটা আসে যে এই রাষ্ট্রপতিকে আপনি কিভাবে আসলে, আমি বলবো, বিতাড়িত করবেন, বিদায় করবেন ক্ষমতা থেকে, কারণ উনি একমাত্র ফ্যাসিস্টদের প্রতিনিধি ছিল। আর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেও আমি একই কথা বলবো যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সরকার গঠন করবে, এবং তারও কিন্তু পুরো স্টেট মেকানিজমটা নিয়ন্ত্রণে নেয়ার একটা বিষয় আছে। কারণ আপনি যখন রাষ্ট্র পরিচালনায় যাবেন, তখন আপনাকে কৌশলী হতে হবে, ইমোশনাল হওয়ার চাইতে। কারণ ওই পলিটিক্সের মোমেন্টামটা যে ধরতে পারবে, ও কিন্তু সার্ভাইভ করবে। আর যে মোমেন্টামটা মিস করবে বা ভুল সিদ্ধান্ত নিবে, সেখানে কিন্তু আপনাকে পরবর্তীতে পস্তাইতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন যেই প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে বিদায় করা হলো, আমার কাছে খারাপ মনে হয় নাই। একটা মোটামুটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, মানে উনিও চেয়েছেন চলে যাবেন, সবাই চাচ্ছে উনি চলে যাচ্ছেন। তো সেই জায়গায় আমি বলবো না খুব বেশি দেরি হয়ে গিয়েছে। নির্বাচন পরে সরকার 5 মাস সময় নিয়েছে, তারও নিজস্ব একটা পরিমণ্ডল তৈরি করার বিষয় আছে যে বিএনপি ক্ষমতায় আছে, কোথায় কিভাবে কি সেট করবে। কারণ দিন শেষে রাষ্ট্র যারা পরিচালনা করবে, টোটাল স্ট্রাকচার বা মেকানিজমটা তো তাদের আয়ত্তে আনতে হবে। এখানে পুলিশ বিভাগ আছে, আমলাতন্ত্র আছে, মিলিটারি আছে, সাধারণ মানুষজন আছে, সবাইকে আস্থায় নিয়ে এবং এক ধরনের কর্তৃত্ব আরোপ শব্দটাই আমি বলবো, কারণ যারা সরকারে থাকেন তাদের কিন্তু দিন শেষে রাষ্ট্রের উপর একটা কর্তৃত্ব আরোপ করতে হয়, পাওয়ার। সেই পাওয়ারটা যে উনি ব্যবহার করবেন, সেইটার একটা পরিস্থিতি তৈরি করতে হয়। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে বিএনপি মনে করেছে যে এই মুহূর্তে তাদের জন্য সিচুয়েশনটা খুব কমফোর্টেবল। এই মুহূর্তে যদি রাষ্ট্রপতি চলে যান, এইখানে আমাদের একটা মাথায় জিনিস রাখতে হবে যে এই রাষ্ট্রপতি বিদায়ের সঙ্গে কিন্তু সিকিউরিটি ইস্যুজ, নানা ইস্যুজ এখানে ইনভলভ আছে, আমাদের জিও পলিটিক্যাল কিছু বিষয় আশয় আছে। তো সেই জায়গায় হয়তো বা বিএনপির কাছে মনে হয়েছে যে না, এটা আমাদের জন্য খুব স্বস্তিকর একটা সময়। আমরা যদি এখন রাষ্ট্রপতিকে বিদায় করি বা উনি যদি বিদায় নেন, সেই জায়গায় আমাদের খুব বেশি সংকট বা সমস্যা হবে না। কারণ স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন,
উনিও দীর্ঘদিন ধরে বিএনপি করেন, মন্ত্রিত্ব করেছেন, রাজনীতিতে অভিজ্ঞ, সামরিক বাহিনীতে ছিলেন, মুক্তিযোদ্ধা, সবকিছু মিলিয়ে হয়তো বা পরিস্থিতিটা বিএনপির জন্য এখন ফেভার। কিন্তু আপনি মারুফ ভাই, আপনি বলছিলেন যে শাহাবুদ্দিনই একমাত্র ফ্যাসিস্টের ছায়া হিসাবে ছিলেন, কিন্তু আজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে কথাটা বলেছেন যে বিগত সরকারের আমলে তিনি নির্বাচিত হলেও বিএনপি সরকারের প্রতি তার শ্রদ্ধা রয়েছে এবং তার মঙ্গল কামনা করেছেন। এটা আসলে আপনি যখন কিছু শিষ্টাচার আছে রাষ্ট্র পরিচালনায়, হ্যাঁ, উনি এখন বলেছেন যে কার্যত শাহাবুদ্দিন সাহেব আমাদের যে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, উনি তো এই সরকারের প্রতি এক ধরনের আনুগত্যই প্রকাশ করেছেন, পার্লামেন্টে শপথ দিয়েছেন, ভাষণ দিয়েছেন, এবং উনি কিন্তু আজকের পদত্যাগ পত্রেও বলেছেন যে সেই জুলাই আগস্টের ঘটনা, সরকারের পতন, সবকিছু উল্লেখ করেছেন। এই জায়গায় আসলে ওনার তো এই সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন বা সমর্থন প্রদর্শন ছাড়া কোনো বিকল্প ছিল না। তো উনি যেহেতু বাস্তবতা, রিয়েলিটি মেনে নিয়েছেন, আমরা জুলাই আগস্টে একটা কথা বলতাম না, আন্দোলনের সময় রিয়েলিটি মেনে নাও, হ্যাঁ, তো সেই রিয়েলিটি উনি মেনে নিয়েছেন। তো সেই জায়গায় বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি শিষ্টাচার দেখিয়েছেন, ভদ্রতা দেখিয়েছেন, এটা তো রাষ্ট্রের স্বাভাবিক আচরণ, যারা দায়িত্বে থাকেন। লিঙ্কন ভাই, এই সময়টা বিএনপির জন্য কমফোর্টেবল, যেটি মারুফ ভাই বলছিলেন, আসলে কি তাই? সেই কারণেই কি এত কিছু করা হলো, অসুস্থতার নাটক সাজানো হলো, এই ধরনের কথাগুলো বিরোধী পক্ষ বলতেছে? আচ্ছা, আমি 3-4টা পয়েন্ট একসাথে খুব অল্প সময় বলি। প্রথমত যে একটা কথা বলেছেন ভাই, যে প্রধানমন্ত্রীর ইঙ্গিত। আচ্ছা দেখুন, যদি আমরা এটাকে ঠিকও ধরে নিই প্রধানমন্ত্রীর ইঙ্গিত, তাহলে 5ই আগস্টের পরে এটা কাদের ইঙ্গিত ছিল ওনার থাকার ব্যাপারটা? এটা কি এমন কোনো কাজ ছিল যে ধরেন এখন তো তাকে দিয়ে আর আনডিউ কোনো কিছু করিয়ে নেওয়ার কোনো সুযোগও নাই, প্রয়োজনও নাই। মানে শুধু শুধু কেউ মানে আননেসেসারি একটা স্ক্যান্ডাল কেন তৈরি করবে? মানে এই রাষ্ট্রপতিকে দিয়ে আমার কিছু একটা করিয়ে নেওয়া লাগবে আনডিউ, যেটা আমরা অসাংবিধানিক হোক বা বেআইনি হোক বা জুলাইয়ের স্পিরিটের সাথে যায় না, এটা তো আমার দরকার নেই। উই হ্যাভ দ্য ক্রুড মেজরিটি, তাই না? দ্বিতীয় বিষয় হলো যে যদি ওই ইঙ্গিতটাকে ধরে নিই, তাহলে 5ই আগস্টের পরে ইঙ্গিতটা কি এরকম ছিল যে তাকে রেখে মানে জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে যায় এরকম একটা অবৈধ আদেশ, যেটা 33টা দল সই করলো, এই জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যৎ পথরেখা, যেটা এর মধ্যে যে উইথ নোট অফ ডিসেন্ট যে 47টা বা যে 48টা পয়েন্ট আছে, এইটাকে রাষ্ট্রপতি একটা অবৈধ আদেশ দিয়ে সংস্কার পরিষদের নাম দিয়ে ওর মধ্যে প্রায় 17টা গায়েব করে দিয়ে, নোট অফ ডিসেন্ট গায়েব করে দিয়ে যে একটা আদেশ জারি করলো, এইটা হয়তোবা তাহলে তাদের ইঙ্গিত বা ছিল, মানে উদ্দেশ্য ছিল যে তাকে দিয়ে একটা অবৈধ কাজ করিয়ে নেওয়া। দ্বিতীয় বিষয় হলো 95 নির্বাচনের কথা বলেছেন, সম্ভবত 15ই ফেব্রুয়ারি নির্বাচনটার কথা বলেছেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা হলো, আমি আসলে ওর সঙ্গে কথা বলার সময় এই টপিকটা আসে না কেন জানি। দেখুন, উনি বলেছেন যে ওই সময় ঘোলা জল করা হয়েছে, জল ঘোলা করেছে। আপনি কিন্তু একটা কথা সুন্দর বলেছেন যে ওই সময় তো তত্ত্বাবধায়ক সরকার যদি করতে হয় একটা নির্বাচন ছাড়া উপায় ছিল না, ওটা ছিল নিয়ম রক্ষার নির্বাচন। আমরা 2টা নিয়ম রক্ষার নির্বাচন দেখেছি, একটা হলো 95 15 ফেব্রুয়ারিতে। ওই সময় কি হলো জানেন? আমার নির্বাচনী এলাকায়ও যিনি পাশ করেছেন 7000 ভোটে, কারণ আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এবং পরের দিন ওই ডিক্লেয়ারও হলো 7000 ভোট। তখন সবাই বুঝে গেল তার মানে তো ম্যাডাম তার কথা রাখবেন। যদি কথা না রাখতেন তাহলে 7000কে 70000 দেখানো হতো, সারা ওয়ার্ল্ডকে একটা ক্রেডিবল ইলেকশন দেখানো হতো, যেটা আপনার 2014 সালে শেখ হাসিনা করেছে। বলছে আমরা একটা নিয়ম রক্ষার নির্বাচন করছি, এছাড়া তো কোনো ওয়ে নেই। পরে সে 7000কে 70000, 1,70,000 দেখিয়ে, যেখানে 153 জন ইলেকশনই করতে হয়নি, এর পরের দিন এসে শপথ নেওয়ার পরে বলতেছে যে এরশাদ সাহেবের তো ভালোই আছেন, সিএমএইচে খাচ্ছেন, দাচ্ছেন, গলফ খেলছেন। তখন কিন্তু নিয়ম রক্ষার কথায় যায়নি। তখন মানুষ বুঝে ফেলেছে যে কেউ পার্টিসিপেট করলো না, এখানে এত পার্টিসিপেশন দেখানো হলো, তার মানে এটা হলো একটা ব্লান্ডার টু দ্য নেশন। কিন্তু 95 15 ফেব্রুয়ারি নির্বাচনে যখন যা ভোট পেয়েছে সেটা দেখেই সরকার গঠন করা হলো, তখন সবাই বুঝে গেছে যে ম্যাডাম খালেদা জিয়া উইল কিপ হার প্রমিস। তখন যখন বুঝে গেছে, অনেক সময় থাকে না, আমি আগেও একটা টকশোতে বলেছি, অনেক সময় যখন রেজাল্ট আগে থেকে মানুষ জানে, অনেক সময় কিছু ক্লার্করা অনেক সময় কিছু রেজাল্ট আগে থেকে জানে, ড্রয়ার খুলে হয়তো দেখে ফেলছে, তখন দেখছে আচ্ছা অমুক অমুকের চাকরি হচ্ছে, ফোন নাম্বার ধরে ফোন করে যে আপনি যদি চাকরিটা পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। তারপর কিছু আন্ডার টেবিল ডিলিংস করে, কারণ সে তো রেজাল্ট জানে। এখন সবাই যখন বুঝেছে ম্যাডাম খালেদা জিয়া উইল কিপ হার প্রমিস, তখন রাস্তায় গিয়ে আন্দোলন শুরু করছে। জানা জিনিস যে উনি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন দিবে, তখন 19 দিনের অসহযোগ হই হই রই রই কী সব করে মঞ্চ টঞ্চ করে, কারণ জানে যে উনি এটা ছাড়বেন। তখন মানুষকে দেখাবে যে এই দেখো আমার আন্দোলনের ফলে এই সরকারের পতন হলো, হোয়ারএজ শি ইজ রেডি টু কিপ হার প্রমিস, এবং তিনি তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করলেন। মজার ব্যাপার, কেউ যদি রাস্তায় টেনে আন্দোলন করে সরকার ফেলে, তাহলে কোনোদিন এরকম হয় তার ঠিক পরপর ইলেকশনে 116টা আসন পেয়েছে বিএনপি।
এটা বাংলাদেশের ইতিহাসে নাই যে কোনো আন্দোলনের ফলে পতনের সরকার পরবর্তী ইলেকশনে ঠিক তার নেক্সট ইলেকশনে 116টা আসন পায়। তো দ্যাট ওয়াজ দি সিনারিও অ্যাকচুয়ালি। রাষ্ট্রপতি ভাষণ নিয়ে ভাই কথা বলেছেন যে ওয়াকআউট, ভাই এটা ওই যে আমার মনে হয় কথাটা মনে পড়ে, ওই যে কাজী নজরুল ইসলাম যে বলেছিল হা 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 পায়ে যে হাসি, এরকম। কেন মনে হয় এটা জানেন? এটার ঘটনা হলো যারা ওয়াকআউট করলেন, ওয়াকআউট একটা সেশনে একটা ওয়াকআউট না করলে কেমন হয়, হাউ ডাজ ইট লুক? তো ওয়াকআউট করার পরের দিনই এসে বলতেছেন যে এটা নিয়ে 50 ঘন্টা আলোচনা করা হোক, সময় বরাদ্দ, এবং তারা নিজেরাও বরাদ্দ চাইলেন। তো এই জিনিসগুলো আর কি খুব সেলফ কন্ট্রাডিক্টরি। 12ই ফেব্রুয়ারি পর কেন অভিশংসন হলো না? দেখুন, 12ই ফেব্রুয়ারি পর এই রাষ্ট্রপতিকে দিয়ে, যিনি একসময় বলেছিলেন যে এখন আমার এই চেয়ারে আসার জন্য, ইফ আই এম নট রং, ইফ আই এম নট মিস্টেকেন অ্যান্ড ইফ আই এম নট ফরগটেন, মনে হয় বলেছিলেন উনি যে এখন তো আমি আর তার পা ছুঁয়ে সালাম করতে পারবো না। মানে এতটাই তার আফসোস হয়েছিল, সেই রাষ্ট্রপতিকে দিয়ে বলানো হয়েছে যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট। সো ইটস এ ক্রেডিট ম্যান, ইউ হ্যাভ টু, মানে তাকে দিয়ে, হ্যাঁ পদটাকে, রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পদ, তাকে একটা কমফোর্টেবল সিচুয়েশন, তাকে তো যেতেই হতো। সবশেষে আমি যেটা বলবো, এরপরে যাওয়ার ফলে, তার চলে যাওয়ার ফলে যে জুলাই সনদ বা এই স্পিরিট থেকে শুরু করে সব কিছু যে একটা সেন্টার পয়েন্টে আসলো, আপনি যেটা কোয়েশ্চেন করেছেন এটাই কি সেই সুইটেবল টাইম, এটা সেন্টার পয়েন্টে আসলো, এখন তো হ্যাপি হওয়া উচিত। এটাকে নিয়ে কেন আগে হলো না, তার আগে হলো না, এটার থেকে ওই যে অনেক সময় থাকে না যে ওই দাওয়াতে গেছেন একটু দেই না, আর ঠিক আছে চলে গেল, ইস আরেকবার বললেই তো নিতাম, মানে 3বার কেন বললো না, ব্যাপারটা এরকম হয়ে গেছে আমার কাছে মনে হয়, যে যাচ্ছে না এখন যাওয়ার পরে বলে আচ্ছা কেন গেল, তাহলে আগে নিয়ে একটু পর্যালোচনা করি। আমি এভাবেই দেখি জিনিসটা। আয়ুব ভাই, আসলে আপনাদেরও তো দাবি ছিল, তার পদত্যাগ বলেন, তার অভিশংসন বলেন, 5 আগস্টের পর থেকে আপনারা তো দাবি জানিয়ে আসছিলেন, দেরি হলেও তিনি পদত্যাগ করেছেন, যে কোনো কারণ দেখিয়ে হোক পদত্যাগ তো তিনি করেছেন, এবং এটি আসলে কমফোর্টেবল টাইম, যেটি মারুফ ভাই বলছিলেন। আর একটি বিষয় আমার এই টকশোতেই অনেক সময় যেটি বলা হয়ে থাকে, বিএনপি যারা গেস্ট আসেন তারা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ক্ষমতায় ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু চালিয়েছেন জামাত ইসলামী বা এনসিপির দ্বারা, এবং সেই মেকানিজমটাই এই রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছেন। কিন্তু বিএনপি এই 4-5 মাসে রাষ্ট্রপতিকে দিয়ে কি করিয়েছেন? জি ধন্যবাদ। আপনি যে আমি বলবো একটা অভিযোগ করলেন, ভাইও কিছুটা ইঙ্গিত দিয়েছেন সেখানে, যে গত ইন্টারিম গভর্নমেন্টের সময়ে মোটামুটি জামাত ইসলামী অথবা এনসিপির নিয়ন্ত্রণ সেখানে ছিল। আসলে তখন কাদের নিয়ন্ত্রণ ছিল, কারা ওই সরকার চালিয়েছে, এটার জন্য একেবারে প্রত্যক্ষ মানে ফল দেখলে গাছের বোঝা যায়, পরিচয় পাওয়া যায়, না বৃক্ষ তোমার ফলে পরিচয়। দেখুন, ওই সরকারের প্রভাবশালী উপদেষ্টা ছিলেন ডক্টর খলিলুর রহমান। সেই খলিলুর রহমান এখন বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এবং বিএনপি তার পদত্যাগ চাইছিল না ছিলেন। এরপরে ওই সরকারের প্রভাবশালী আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ছিলেন হলো বর্তমান আইনমন্ত্রী। একেবারে মানে ফল দেখলে তো বোঝা যায় ভাই যে উনি ওইখানে ওই বৃক্ষটা কিসের বৃক্ষ ছিল। আপনি জামাতে একটা দেখান যে ওই সরকারের উপদেষ্টা ছিল, জামাতে এসে এমপি হয়েছে, এমপি প্রার্থী হয়েছে, জামাত ইসলামী করে, একটা দেখান, পারবেন না। এটা আসলে মানে এটা এত অযৌক্তিক একটা ব্লেম যে এখানে বিএনপির ছিল। এটা তো আমরা তৃণমূলের থেকে মানে নির্বাচন বলেন অথবা বিভিন্ন কারণে বিভিন্ন পার্টি যাওয়ার সুযোগ হয়েছে, সরকারি অফিস ইয়েতে গেলে বোঝাইতো যে একচ্ছত্র বিএনপির সরকার চলতেছে, তখন একেবারে স্পষ্ট বোঝাইতো এটা। কারণ এটা মানে একটা ইয়েই হয়েছিল যে বাংলাদেশে হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, যেহেতু আওয়ামী লীগ চলে গেছে এখন বিএনপি দেশ চালাবে। এবং সর্বশেষ বলে দেবো এটা সর্বশেষ টিআইবি একটা রিপোর্ট দিয়েছে 100 দিনে 605 খুন, বিএনপির 100 দিন উপলক্ষে 605 খুনের একটা রিপোর্ট দিয়েছিলেন, আপনার মনে থাকার কথা, টিআইবি একটা রিপোর্ট দিয়েছিল, 95টা দর্শনের রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টে তারা হেডলাইন করছে কি জানেন? হেডলাইন ছিল এবার আমাদের পালা। অর্থাৎ আগে যেখানে যেই জায়গায় নিয়ন্ত্রণের জায়গায় আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি, একেবারে স্পষ্ট। সেটা ভালো কাজ বলেন, চাঁদাবাজি বলেন, সব জায়গায় এবার আমাদের পালা। সেই জায়গা থেকে এটা একেবারে প্র্যাকটিক্যাল। এটা মানে একটা রিক্সাওয়ালার জিজ্ঞেস করেন যে আগে যেই জায়গায় আওয়ামী লীগ ক্ষমতায় চালাইতো এরপরে কে চালাইছে, একেবারে বলে দিবি। আর এটা আপেক্ষিক কথা আর কি, যে আরে কি ব্যাপার, মানে আমার দেখার সাথে সাথে আমাকে কেন সালাম দেয় না, তাহলে এই লোক জামাত, কেন আমি বলার পরেও ফোন দেওয়ার পরেও জি স্যার সি স্যার বলে কাজটা করে দেয় না, তাহলে এই লোক জামাত। এটা একটা টেন্ডেন্সি আর কি।
অথবা কেন দুর্নীতি করে না, কেন ঘুষ খায় না, এই লোক তাহলে এই ভিসি তাহলে জামাত ইসলামের ভিসি, কেন এই সময় এটা হলো, এই চিন্তা থেকে অনেক সময় ওনাদের কাছে মনে হয় যে না, কিন্তু এই পারসেপশনটা কি এখনো আছে জামাত নিয়ে, যে জামাতের লোকজন জামাত করলেই দুর্নীতি করে না, জামাত করলেই কোনো এটা অন্যায় অপরাধে জড়িয়ে এটা আমি না, এটা ওই যে বর্তমান যিনি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী উনি ইশরাক সাহেব, তিনি তার বক্তব্য বলেছিলেন, আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগের সময় ওনাকে দোষারোপ করা হয়েছে শিবির হিসেবে। তারপরে তিনি বলছিল যে আমি যদি বিসমিল্লাহ বলে খাবার খাইলে আমাকে শিবির বলা হয় তাহলে আমি শিবির, আমি যদি মাথায় টুপি দিয়ে নামাজে গেলে আমাকে শিবির বলা হয় তাহলে আমি শিবির। এটা আমার বক্তব্য, এটা ওনাদেরই বক্তব্য। সুতরাং এটা নিয়ে আর মানে আলাদা পারসেপশন দরকার নেই, এটা প্র্যাকটিক্যাল, এটা এই জায়গায়। জি, মারুফ মল্লিক ভাই, তাহলে শাহাবুদ্দিনের পরবর্তী অধ্যায়টা কেমন হবে? আপাতত তিনি রোববার বাসা ছাড়বেন, গুলশানে উঠবেন, 3 মাস যে প্রোটোকল পাওয়ার কথা আইন অনুযায়ী সেটা পাবেন, এরপর কি হবে? এরপর তো আসলে দেশের আইন সংবিধান মেনে ধরেন ব্যবস্থা নিতে হবে। এখন উনি কোনো অপরাধে যুক্ত ছিলেন কিনা বা এর কোনো প্রমাণ পাওয়া যায় কিনা সেটা তো আমাদের খোঁজ খবর করতে হবে, বিকজ উনি তো আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে তার একটা সংশ্লিষ্টতা ছিল। এখন ফেসিবাদের সঙ্গে উনি কতটা যুক্ত ছিলেন, কি করেছেন, এটা নিয়ে আমার মনে হয় বিস্তারিত খোঁজ খবর নিয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন আমি যেটা বলছি যে স্ট্র্যাটেজিক হইতে হবে, ইমোশনাল না হয়ে। এখন উনি গত সরকারের আমলে নির্বাচিত হয়েছেন বলেই সঙ্গে সঙ্গে তাকে একদম জেলে পুরে দিতে হবে। আওয়ামী লীগ যে আচরণ করেছে সেই আচরণ তো আমরা করব না, আমরা করব যে একটা, আমরা যেটা বলি যে একটা গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ, এবং যেন উনি যেন অবিচারের মুখোমুখি না হন, ন্যায় বিচারের পান, সেটা ওনাকে নিশ্চিত করতে হবে, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ যে আচরণ করেছে এটা তো আমাদের এখন করা ঠিক হবে না, বরং আমাদেরকে আরো দায়িত্বশীল এবং এক ধরনের ইনসাফের রাজনীতি করতে হবে বলে আমি মনে করি। তো ওনার বিষয়ে তদন্ত হতে পারে, খোঁজখবর নেওয়া হতে পারে, আমরা নানা ধরনের কথাবার্তা শুনছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন ওনার বিষয়ে যদি ব্যবস্থা নেওয়া হয়, আর ধরেন কোনো একটা অভিযোগ উঠলো এবং সেটা প্রমাণিত হলো, যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে যে এই যে 5ই আগস্টের পর উনি যে দায়িত্ব পালন করলেন, এই সময়টায় কেন বিস্তারিত অনুসন্ধান করা হলো না, বা এই সময় কেন ব্যবস্থা নেওয়া হলো না? ওই যে আমি যে বললাম আপনাকে রাজনীতিতে কৌশলী হইতে হবে, কখন আপনি ব্যবস্থা নেবেন, কার বিরুদ্ধে নেবেন, এটাও কিন্তু মানে মাথায় রাখতে হবে। মানে পলিটিক্স তো একটা গেম, এখন এই গেমে আপনি কখন কোন চাল দিবেন সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, ভাবতে হবে। আর আমি একটু অ্যাড করতে চাই সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে, উনি যে 96 নির্বাচনের কথাটা বললেন, হ্যাঁ, এই আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি, বাংলাদেশে ফেসিবাদের গোড়াপত্তন হয়েছিল ওই 96 সালে। আপনারা ওই সময় আওয়ামী লীগের সঙ্গে সংঘবদ্ধভাবে যুক্তভাবে রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন এবং পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছিলেন। 75-এর পরে ক্ষমতায় আসার রাস্তাই তৈরি করে দিয়েছিল সেই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন, এবং সেই ফেসিবাদের শিকার আপনারাও হয়েছেন, আমরা সারা দেশবাসী হয়েছি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। দেখেন, আপনারা যে ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলের সরকারের নামে দুর্বার আন্দোলন গড়ে তুললেন, 170 দিন হরতাল হয়েছিল বাংলাদেশে। ঠিক আছে, বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করে নাই, একটা 3 জোট না 9 জোটের রূপরেখা ছিল, হ্যাঁ, সেইখানে বিএনপি সেটা মানে নাই, সেইটা নিয়ে নেগোশিয়েট করা যেত, কথা বলা যেত। কিন্তু যেইভাবে আপনারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে, আপনি দেখবেন সেই সময় পার্লামেন্টে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে জামাতের সংসদীয় নেতা বৈঠক করছেন, পদত্যাগ করছেন, হ্যাঁ, এইটার কিন্তু ফলাফল, কিন্তু এই দুর্বার আন্দোলনের ফলাফল কিন্তু আপনারা ওই নির্বাচনেই পেয়েছিলেন। 17 আসন থেকে না 18 আসন থেকে 3টাই জিতেছিলেন আপনারা। এটা ছিল ফাঁদ, সেই ফাঁদে আপনারা পরিষ্কারভাবে পা দিয়েছেন এবং সেই ফাঁদের শিকার আপনারা হয়েছেন। এটা ঐতিহাসিকভাবে আমাদের মূল্যায়ন করতে হবে, খালি দোষারোপের রাজনীতি করলে হবে না। এটা কার কি ভূমিকা ছিল আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, লিংকন ভাই, তাহলে বঙ্গভবনে কে উঠবেন এখন? কারণ বেশ কয়েকটা নাম গণমাধ্যমে আলোচনায় এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এসেছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মোয়েন খান, নজরুল ইসলাম খান, নাসিমুল গনি যেটি মন্ত্রিপরিষদ সচিব, এরকম সাবেক প্রধান বিচারপতি নাম এসেছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও কিন্তু এসেছে। মানে কেমন রাষ্ট্রপতি চান এই 5 আগস্ট পরবর্তী, যেহেতু ফ্যাসিবাদের যে ছায়া সেটি সরে গেছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেমন রাষ্ট্রপতি হওয়া উচিত?
জি ধন্যবাদ। আমি আপনার কোয়েশ্চেন আনসার দিতে দিতে আমি আরেকটা কথায় যাব, আগে এই কোয়েশ্চেন আনসারটা দিয়ে নিই, যেটা খুব একটা সিগনিফিকেন্ট কোয়েশ্চেন। প্রথমত হলো যে এর আগে কথা উঠেছিল যে স্পিকার কে হবেন। তো আপনি ফিরে যান অনলাইন অফলাইন যত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, কোথাও কিন্তু প্রেডিক্টই করা হয়নি যে হাফিজউদ্দিন খান হবেন। কি বলে বর্তমান যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উনি হাফিজউদ্দিন সাহেব হবেন, স্পিকার হবেন, এটা কিন্তু কেউ ধারণাই করেনি। তো এবারও যেগুলো লেখা হচ্ছে আমার মনে হয় যে এটা সময় বলবে এক, আর কেমন রাষ্ট্রপতি হওয়া দরকার সেটা আমার মনে হয় যে এটাকে ধারণ করে, এবং এখানে যে অ্যামেন্ডমেন্টগুলো আছে এগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। এই জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা এইটাকে ধারণ করে, এই স্পিরিটের রাষ্ট্রপতি আমরা দেখতে চাই ইনশাল্লাহ। আরেকটা কথা আসছে এখানে, কারা সরকার চালিয়েছে 5ই আগস্ট পরবর্তী, এটা আসলে নতুন করে বলার কিছু নেই। এমন একটা দল বা জোট সরকার চালিয়েছে যারা আপনার চেয়েছিল যে 5 বছর ওই সরকারটা থাকুক। এমন একটা দল বা জোট সরকার চালিয়েছে যারা চেয়েছিল যে হাসিনার বিচার হওয়ার আগে যেন কেউ নির্বাচনের নাম মুখে না আনে, এই ধরনের একদম কোট আনকোট এই ধরনের কথাবার্তা ওখানে আছে। এবং এমন একটা দেশ কি বলে এমন একটা দল ও জোট সরকার চালিয়েছে যারা আপনার এই সবচেয়ে শিক্ষিত যারা শিক্ষা মানে বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে আমরা যখন ডাকসু নির্বাচন দেখেছি সেখানকার ওই ইউনিভার্সিটির অভিভাবক যে তার নেতৃত্বে সেখানে অনপনীয় কালি দেওয়ার সাথে সাথে মুছে গেছে, এবং ওখানে আমরা দেখেছি মানে সেই ইলেকশনটা কীরকম হয়েছে। অন্যান্য বিভিন্ন যে রাকসু থেকে শুরু করে চাকসু সবগুলো ইলেকশনগুলো আমরা দেখেছি। তো কারা সরকার চালিয়েছে এটা জনগণ জানে এবং সেগুলো রেকর্ডেড। তবে এই সরকার আমলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খেয়াল করে দেখবেন বর্ডারে কিন্তু কোনো ইনসিডেন্ট নাই। মানে এই 5 মাসে বর্ডারে বাংলাদেশের কোনো বর্ডারে কোনো ইনসিডেন্ট নাই। ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট আমি বলবো। আরেকটা বিষয় হলো আপনি কথাটা এনেছেন যে জামাতে ইসলামের কথা বলেছেন, বা যেটাই বলেন যে কোনো দল করলে কিছু কিছু দল যদি কেউ ধরে নেয় যে তারা কোনো অন্যায় করে না, দুর্নীতি করে না, এটা আসলে একটা মানে হচ্ছে কি রং পারসেপশন। রং পারসেপশন কেন কি, ফ্যাক্ট আর ন্যারেটিভের মধ্যে যদি মিল না থাকে তাহলে পারসেপশনটা রঙের দিকে যায়। কেন কীরকম যায় দেখেন, আমি নিজেও বলেছি একদিন সংসদে আমি ক্যাফেটেরিয়াতে খাবার তুলছি, তো যেখানে কিনে খেতে হয় ওখানে খাবার তুলছি, আমাকে একজন সম্মানিত ওয়েটার বলছেন যে স্যার আপনি পয়সা দিয়ে কেন খাবেন, ওই পাশে তো আজকে বিরোধী দলের একটা ফ্রি একটা ফিস্টের ব্যবস্থা আছে। তো আমি প্লেট হাতে তাকিয়ে আছি, তো পাশ থেকে একজন বলছে উনি বিএনপির, তো সে আবার জিভ কাটলো আর কি মুখে। তো এখন সে কি দেখে আসলে ধারণা করেছে আমি বিরোধী দল, সে নিশ্চয়ই সে একটা লেবাস বা অবয়ব দেখে ধারণা করেছে যে বিরোধী দলের, তো জামাত ইসলামী হয়তো সদস্য হবেন উনি। তো ব্যাপারটা হচ্ছে কি ফ্যাক্ট আর ন্যারেটিভ যদি কেউ এখান থেকেই ধারণা করে এইটা সমস্যা না, সমস্যা হলো এখান থেকে একটা ভয়ঙ্কর দিক ওয়েট করতেছে। সেটা হলো একটা সময় মুক্তিযুদ্ধকে বিক্রি করে, মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে ব্যবসা করে মুক্তিযুদ্ধ জিনিসটাকে কিন্তু একটা হাস্যকর বানিয়ে ফেলেছিল একটা দল, তাই না, সেই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। এখন দেখা যাচ্ছে যে ইসলামকে পুঁজি করে বা ইসলামকে মানে ভুলভাবে উপস্থাপন বা যেটাই বলেন ওইটাকে ধারণ করার কথা বলে নিজেদের জীবনে বা দলীয় চিন্তাভাবনায় ওগুলোকে রিপ্রেজেন্টেশনে না এনে বা ওগুলো বাস্তবায়ন না করে ওগুলো ভুল পথে মানুষকে নিয়ে দিয়ে বিভিন্ন অনেক কথা আসতে পারে, এখানে জান্নাতের দিকে দিস দ্যাট অনেক কিছু আসতে পারে। এইটা করার ফলে মানুষকে একটা রং দিকে ঠেলে দেখা হচ্ছে। আমার পরবর্তী প্রজন্মে কি শিখবে যে গালি দেওয়া সুন্নাহ, পিছনে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পতাকা, সামনের দিকে আজে বাজে গালি দিচ্ছে। আপনি অবাক হবেন ভয়টা কোথায়। আমাকে বিরোধী দল মনে করলো সরকার, এটা সমস্যা না, সমস্যা হলো একটা সময় ইসলামের প্রতি মানুষের বিদ্বেষ তৈরি হবে। কারণ আমার যদি ইসলামকে ধারণ করে যদি আমি এমন সব কাজ করি, আপনি বললে অবাক হবেন, হয়তো আপনার হাসিও লাগতে পারে। আমাকে জিজ্ঞেস করতেছে স্যার আপনি কি সাতক্ষীরা চার, তা আমি বলছি না আমার নাম শামীম কায়সার। স্যার সাতক্ষীরা চার না শামীম কায়সার। তখন বুঝলাম সে আমার আসন জিজ্ঞেস করতেছে। আমি বললাম না আমি গাইবান্ধা চার। তখন ওর সাথের লোক দেখলো আমি একটু বিরক্ত হয়েছি, সে আমাকে চিনতে পেরেছে, বলছে যে স্যার কিছু মনে করেন না, ছোটোবেলায় যখন স্কুলে গেছে স্যার বলেছিল চোরে চোরে মাসতুতে ভাই, ও শুনিছে চারে চারে মাসতুতে ভাই, এই জন্য মনে করছে সাতক্ষীরা চার গাইবান্ধা চার মানে একই হতে পারে। যাই হোক ঘটনাক্রমে ভাইও আজকে গাজীপুর চার। তো বলতে চাচ্ছি যে আমাদের যদি ইসলামকে পুঁজি করে আমরা এই সমস্ত করি, আমরা নিজের জীবনে এগুলো করি আর আমরা সামনে গিয়ে দেখাই আরেকটা, তাহলে ভয়টা হলো আগামী জেনারেশন কী শিখবে, একসময় ইসলামের নামে তারা মানে কলঙ্কিত করবে। এই জন্য এগুলো হলো ভয়ের জায়গা। যাই হোক রাষ্ট্রপতি আসলে হওয়া দরকার। আমি যেটা বলতে চাই যে এই জুলাইকে ধারণ করে এরকম, এই স্পিরিট ধারণ করে এরকম রাষ্ট্রপতি হওয়া দরকার। জি আয়ুব ভাই, আপনারা আসলে বিরোধী দল থেকে যেহেতু সংসদের সংখ্যাগরিষ্ঠ বিএনপি, সেখান থেকেই তো রাষ্ট্রপতি হবে, আপনাদের সেই সুযোগটা নাই, আপনারা বিরোধী দল হিসেবে কেমন রাষ্ট্রপতি দেখতে চান?
এখন এখানে কয়েকটা ইস্যু। আমি মনে করি রাষ্ট্রপতি যেহেতু অসুস্থ, সুতরাং চিকিৎসা হওয়া দরকার ওনার। সবার আগে তার চিকিৎসা তার দরকার, চিকিৎসা আগে মানে- হওয়া দরকার, ফার্স্ট মানে প্রায়োরিটি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। হ্যাঁ, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এবং এই চিকিৎসা বাংলাদেশেই হওয়া দরকার। আপনারা জানেন যে আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান খুব ভয়ানকভাবেই স্টেজে পড়ে গিয়েছিলেন এবং তার হার্ট অ্যাটাক ধরা পড়েছিল, এবং সকল ডাক্তার সাজেশন করেছে তাকে দেশের বাইরে, হয় সিঙ্গাপুর না হয় মানে ব্যাংককে চিকিৎসা করানোর জন্য। তিনি বলেছিলেন যে না, আমি দেশেই করাবো। আলহামদুলিল্লাহ একই দিনে 4টা রিং পরানো হয়েছে। তিনি এখন মোটামুটি সুস্থভাবে চলছেন আর কি। এবং তিনি আজকে দাবি করেছেন, যেহেতু আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন এবং আমি খুব দৃঢ়ভাবে ছিলাম বলে ডাক্তাররাও ঐকমত হয়ে চিকিৎসা করেছে, এটা বাংলাদেশের একটা পরিবর্তনের সূচনা হোক আমি মনে করি। যে যেহেতু রাষ্ট্রপতি গত কয়েকদিন আগে লন্ডন থেকে তিনি চেক আপ করে আসলেন, এসে হ্যাঁ ওই তো আসলেন। তো এই যে একটা ট্রেন্ড, কিছু হইলেই দেশের বাইরে চলে যাওয়া রাষ্ট্রপতি বা সিলেক্টেড কিছু ব্যক্তি চিকিৎসার জন্য সবসময় দেশের বাইরে যায়, এই ট্রেন্ডটা চেঞ্জ হোক। বর্তমান রাষ্ট্রপতিকে, যিনি সদ্য পদত্যাগ করলেন, তাকে চিকিৎসার মধ্য দিয়ে। দ্বিতীয়ত হলো, আমরা রাষ্ট্রপতি চাই পুতুল রাষ্ট্রপতি যিনি হবেন না। এক্ষেত্রে একটা বড় অন্তরায় হলো জুলাই সংস্কার বাস্তবায়ন হতো না দেওয়া বা না হওয়া। কারণ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য যদি না হয়, তাহলে যিনি রাষ্ট্রপতি হবেন তার সামনে গুলি করে মানুষ মারলেও তিনি কথা বলার মতো হিম্মত বা আলংকারিক কারণে তিনি কথা বলতে পারবেন না। তার সামনে গুম করা হলেও তিনি কথা বলতে পারবেন না। তার সামনে খুন করা হলেও তিনি এই খুনের পক্ষে, গুমের পক্ষে সাফাই গাওয়া ছাড়া তার কারণ গতি থাকবে না, কারণ তার চেয়ারের পুরো নাটাইটা থাকবে প্রধানমন্ত্রীর হাতে। সুতরাং এই দুই ভারসাম্য যে কোনো মূল্যে হওয়া দরকার। রাষ্ট্রপতি কে হচ্ছেন, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। আই থিঙ্ক আমার মূল ফ্যাক্ট হলো এই চেয়ারটা আসলে কিভাবে ধারণ করছে, এই চেয়ারের পাওয়ার কতটুকু আছে, এই চেয়ার কতটুকু পাওয়ার প্র্যাকটিস করতে পারছে। বাংলাদেশে আসলে রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এটা মানে অ্যাবসলিউটলি মানে ডিফাইন্ড অ্যান্ড ডিরেক্টেড বাই প্রাইম মিনিস্টার, মানে সুতরাং এটা নিয়ে আর খুব বেশি কিছু নেই। এরপর আমরা চাইবো পুতুল রাষ্ট্রপতি হবেন না, দলকানা রাষ্ট্রপতি হবেন না, প্রশ্নবিদ্ধ রাষ্ট্রপতি হবেন না। কেন দলকানা বলতে হয় বারবার? দেখুন, এখন পর্যন্ত গত 5 মাসে বিএনপি যতটুকু সুযোগ পেয়েছে 100% দলীয়করণের চেষ্টা করেছে। এই যে গতকালকে 12টা নতুন প্রতিষ্ঠানে তারা চেয়ারম্যান, প্রশাসক বা নিয়োগ করেছে। তারা বুয়েসেলে নিয়োগ করেছে, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ করেছে, নৌ পরিবহন কর্পোরেশনে নিয়োগ করেছে, জাতীয় সমাজকল্যাণ পরিষদে নিয়োগ করেছে, জুট কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ করেছে। মামুন হাসান, সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, যুবদলের দপ্তর সম্পাদককে সেখানে নিয়োগ করেছে। নৌ পরিবহন এখানে ডক্টর আব্দুল বারী ডেনি, টিএম ডেনি ধর্ম বিষয়ক সম্পাদককে সেখানে নিয়োগ করেছে। তারপরে মুসাদ্দেক বুলবুল বন সম্পাদককে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ করেছে, আন্তর্জাতিক সম্পাদককে বুয়েসেলে নিয়োগ করেছে। এরকম 12টা প্রতিষ্ঠানে 10 জন একবারে নিরেট দলীয় পদধারী ব্যক্তিকে এখানে নিয়োগ করেছে। কি দরকার ছিল? এটা তো কোনোভাবেই মানে আমি মনে করি না যৌক্তিক। তিনি কোন কারণে, কোন প্রেক্ষিতে এই জায়গাতে দলীয়, কিন্তু তারা যদি যোগ্য হন, আপনি একের যোগ্যতার 1 নম্বর মাপকাঠি হচ্ছে এই বর্তমান সরকারের তার দল। যখন দলটা প্রায়োরিটাইজ হয়ে যায় তখন অন্য কোনো যোগ্যতা দেখার আর সুযোগ থাকে না সেখানে। এই যে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিল, একেবারে যিনি দলের ফ্রন্টলাইনের নেতা তাকে সেখানে নিয়োগ দেওয়া হলো। জেলা পরিষদে একসাথে 42টা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো, সবাই দলীয় ব্যক্তি। এইভাবে যদি একেবারে দলকানা দৃষ্টিভঙ্গি থেকে দলকে রিপ্রেজেন্ট করবে, দলকে যে কোনো মূল্যে তার অন্যায় অবিচার এগুলোর সত্ত্বেও সমর্থন করবে, এরকম ব্যক্তিকে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশে নতুন করে আবার জুলাই আসবে, একেবারে নতুন করে একটা কলঙ্কের ইতিহাস রচিত হবে। আমরা এরকম মানে সেরকম রাষ্ট্রপতি চাই। আমরা চাই এই পদ অলংকারিক হলেও ক্ষমতার ভারসাম্য হবে, পাশাপাশি তিনি তার বিবেক দিয়ে দেশের প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার মতো হিম্মত তার থাকবে, সেরকম একজন রাষ্ট্রপতি আমরা চাই। জি মারুফ ভাই, দলকানা ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দিলে আবার জুলাই ফিরবে। জি, মানে রাষ্ট্রপতি যিনি হবেন তার মেরুদণ্ড থাকবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন, এ ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই রাষ্ট্রপতি আপনার এই হওয়া। প্রশ্নের কথা বলছি, তার আগে আমি একটু বলে নেই। আমি বলবো যে এইরকম একজন রাষ্ট্রপতি আমরা চাই যিনি দৃঢ়চেতা হবেন। কারণ আমি একটু ব্যাখ্যা করি, এটা বিএনপির ট্র্যাজেডি বা বিএনপির কার্স কিনা আমি জানি না,
বিএনপি এই পর্যন্ত 3বার ক্ষমতায় এসেছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর খালেদা জিয়া 2 মেয়াদে। ঐতিহাসিক হলেও সত্য, বিএনপির যেটা দুর্ভাগ্য, 3 মেয়াদেই তাদের নিয়োগকৃত সেনা প্রধান শেষ পর্যন্ত কিন্তু আমি বলবো বিট্রে করেছে। জেনারেল এরশাদ, জেনারেল নাসিম, জেনারেল মঈন। এবং এই 3 মেয়াদে বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে যিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন, জাস্টিস আব্দুল সাত্তার, বলা হয় যে তিনি পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারেন নাই। যেই কারণেই কিন্তু জিয়াউর রহমান মারা যাওয়ার পরে 1 বছর না 1 বছর পরে কিন্তু বিএনপিকে ক্ষমতায় থেকে বিদায় নিতে হয়েছে। এবং ঐতিহাসিক 1/11-এর যে কাহিনী, সেখানেও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ যদি দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারতেন তাহলে হয়তো 1/11 হয় কিনা এটা নিয়ে একটা আলোচনা আছে। এবং 1/11-এর পরে এই যে ফেসিবাদের যে সূচনা হয়েছিল, অনেকে বলে 2008-এর নির্বাচনের পরে ফেসিবাদ এসেছে, কিন্তু আমি মনে করি যে ফেসিবাদ শুরু হয়েছে আপনার 1/11-এর পর থেকেই। ওইখানে নির্বাচনের যে মেকানিজম, আসনের পুনর্বিন্যাস, তারপরে সেই দুর্নীতির নামে যে তথাকথিত যে অভিযান, সবকিছু মিলিয়ে এই সেই গুরুতর অপরাধের বিরুদ্ধে যারা অভিযান করেছেন এখন আবার তারা জেলে আছেন। তো এই জায়গাটাকে বিএনপিকে মাথায় রাখতে হবে, রাষ্ট্রপতি মনোনয়নে তাদের মাথায় রাখতে হবে এইরকম একজন লোককে, যিনি রাজনীতিতে সংকট আসবে। আপনি মনে করেন না যে 5ই আগস্ট শেখ হাসিনার বিদায় হয়ে গিয়েছে, এরপরে খুব সুন্দরভাবে দেশ পরিচালিত হবে, একদম এভরিথিং ইজ ফাইন, এরকম একটা ভাবার সুযোগ নেই। রাজনীতিতে নানা সংকট হবে, আপনার জটিলতা তৈরি হবে। সেই জায়গায় যিনি দৃঢ়ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন, দলের জন্য না, দেশের জন্য। কারণ 1/11-এর সময় যদি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যেটা আপনার খেয়াল আছে কিনা, 96 সালে 12 তারিখের পরে ওই আব্দুর রহমান বিশ্বাস একটা খুব শক্তিশালী ভূমিকা নিয়েছিলেন, যেই কারণে কিন্তু জেনারেল নাসিমের সেই অভ্যুত্থান প্রচেষ্টা ভেস্তে যায়। এইরকম একজন দৃঢ়চেতা আমাদের রাষ্ট্রপতি লাগবে, যিনি সংকটকালীন সময়ে বা জটিল পরিস্থিতিতে দেশের জন্য ভূমিকা নিতে পারবেন, রাষ্ট্রের জন্য। তাহলে এই রাষ্ট্রপতিকে রাজনীতিবিদই হতে হবে নাকি অরাজনৈতিক ব্যক্তি হলেও? আমি মনে করি রাজনীতিবিদ হলে ভালো হয়, কারণ যারা রাজনীতি করেন, রাজনীতির নানা পর্যায়ে তারা অভিজ্ঞতা অর্জন করেন এবং এইরকম সংকটময় পরিস্থিতিতে তারা কিন্তু, দেখেন, যখন 96 সালে একটা সামরিক অভ্যুত্থানের মুখে ছিলেন, তখন কিন্তু আব্দুর রহমান বিশ্বাসের জীবন কিন্তু বন্দুকের মুখেই ছিল। সেই জায়গায় দাঁড়ায় উনি একটা শক্তিশালী ভূমিকা নিয়েছেন, যেই কারণে জেনারেল নাসিমের কুয়ের প্রচেষ্টা ভেস্তে যায়। একই পরিস্থিতি কিন্তু ইয়াজউদ্দিন আহমেদের সামনেও ছিল, বন্দুকের মুখেই ছিল, তিনি দৃঢ়ভাবে অবস্থান নিতে পারেন, ব্যর্থ হয়েছেন। জি, আমরা আমি একটু শেষ করছি। সালাউদ্দিন ভাই যেটা বললেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, এই সংস্কার প্রস্তাবেও মনে হয় ওনাদের এরকম একটা প্রস্তাব আছে। আমি এটা বিরোধিতা করি। আমি মনে করি উনি যেই তারপর উনি 12টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে কথা বললেন। দেখেন, যারা সরকারে থাকে, ক্ষমতায় থাকে, এই ধরনের প্রতিষ্ঠানে তাদের লোকজনই নিয়োগ হবে। আপনারা ক্ষমতায় থাকলে আপনাদের লোকজনই নিয়োগ দিতেন, বিএনপি বা এনসিপির লোকজন নিয়োগ দিতেন না। যেই জিনিসটা আপনাদের কথা বলা উচিত, জবাবদিহিতা নিশ্চিত করা। ক্ষমতার ভাগাভাগি করে কিন্তু আপনি ক্ষমতার স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি আনতে পারবেন না। আপনি একজন সংসদ সদস্য হিসাবে আপনি জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন কিনা, আপনারা মুখোমুখি হচ্ছেন কিনা, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে পারছি কিনা, সেই প্রচেষ্টা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলেই দেখবেন এই জটিলতা মিটে যাবে। যে আমাদের হাতে 4 মিনিট সময় আছে, অল্প অল্প করে একটু আলোচনা করি। লিঙ্কন ভাই, বিএনপি এই কম আসে যতটুকু পেরেছে সব জায়গায় দলীয়করণ করে ফেলেছে। আচ্ছা, দলীয়করণের কথাটা আসছে, এটা যেহেতু পয়েন্টে ছিল, কোয়েশ্চেনও এটা আসছে, সহজ হলো। দেখুন, 31 দফা যে আপহোল্ড করবে, কারা করবে? 31 দফার সরকার। তো 31 দফা কি আমি এমন একজনের হাতে তুলে দিব যে মুখে এক মনে আরেক, যার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানে মানে ইসলামের 12টা বাজিয়ে ফেলতেছে ইসলামের নাম বলে, এরকম জায়গায় তুলে দেবে? আর তাও হয় দিলামও আপনাকে। দেখেন, এই জোটের থেকে আমার নিজেরই একটা ঘটনা বলি। কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং লালমনিরহাটে যে আপনার অ্যারোনটিক বা অ্যারোস্পেস একটা যে বিশ্ববিদ্যালয় হচ্ছে, পার্লামেন্ট থেকে একজনের বেশি দুজনকে মনোনয়ন দেওয়া হয় না সিনেট সদস্য বা সিন্ডিকেট মেম্বারে। সেখানে আপনার কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ সাহেবকে 2টাতেই দেওয়া হয়েছে। ওয়ারাজ ওখানে আমি নিজেই আমার কথাই বলি, ওখানে 4-5টা জেলার মধ্যে 4টা জেলা 19টা সিটে আমি একমাত্র সরকার দলের সংসদ সদস্য। তারপর ওখানে লালমনিরহাট এবং কুড়িগ্রামে মানে যেখানে একটা দিলে দ্বিতীয়টা দেওয়া হয় না, তারপরেও সেখানে দেওয়া হয়েছে। আপনি দলীয়করণের কথা কি, তার বাড়ির কাছে একটা, আর একটা হলো তার জেলার কাছে। তো আপনি কোন ইয়েতে বলছেন এটা দেওয়া হচ্ছে না? ইটস নট রাইট।
কিন্তু কথা হলো যেগুলো কর্পোরেশন বা যেগুলো বলতেছেন, এখানে তো আমি আমার 31 দফাকে যে আপহোল্ড করবে তাকে দিব, দিন শেষে সে আমার নেগেটিভ দিকে ঠেলবে, আর 5 বছর 4 বছর পরে গিয়ে আমি জনগণের সামনে বলবো আমি করতে পারলাম না। উই আর নট গোইং টু ডু দ্যাট। যে কোনো সরকারই সেটা করবে। দ্বিতীয় বিষয় হলো বরাদ্দ যদি দেখেন, এই যে মাননীয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি মহামান্য, এর আগে আমাদের স্পিকার স্যার, উনি কি করলেন, উনি নিজে বলেছেন অন দ্য স্পট, এবং সবাই টেবিল চাপড়েছে, সরকার বিরোধী দল মিলে বলেছে যে এর আগে কখনো এরকম নজির ছিল না, 7 বার এমপি হয়েছি, কখনো বিরোধী দলকে স্পেশাল এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কানা করিয়ে দেওয়া হয় না। এবার আপনার মসজিদের জন্য দেওয়া হয়েছে, এরপরে আপনার স্পেশাল বরাদ্দগুলো দেওয়া হয়েছে অন্যান্য মন্ত্রণালয় থেকে। তো এটা আমি বলতে চাই। সময় আছে, কোনো কিছু রিপ্লাই দিবেন তার বক্তব্যে? রিপ্লাই আসলে উনিও বলেছেন যে সরকার যিনি আসবে তার দলীয় লোক সব জায়গায় বসাবে। এই কথাটার সাথে কোনোভাবেই লিগেলি রাইট না, একেবারেই মানে থিম দাঁড় করানো হচ্ছে সব জায়গায় আমার লোক দিয়ে করে। কোথায় আছে পৃথিবীতে আপনি বলেন তো, আমি বলি কোথায় আছে যে ধরেন ট্রাম্প ক্ষমতায় আসলো, ট্রাম্প এসে কি নিউ ইয়র্ক সিটিতে তার দলের লোক বসিয়েছে? ট্রাম্প এসে আগে মানে হোয়াইট হাউসের সবাইরে বের করে দেয়। হোয়াইট হাউসে ইটস রাইট, কিন্তু সিটি কর্পোরেশন এটা করে না। অ্যাডমিনিস্ট্রেশনের সবাইকে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন ইটস ওকে, কিন্তু আপনি যেখানে নির্বাচন করে জনপ্রতিনিধি দেওয়ার কথা সেই জায়গায় আপনি প্রশাসন দিছে, একটা দৃষ্টান্ত দেখান। নির্বাচন দিবে কোথাও নাই, কোথাও নাই। আপনি নিউ ইয়র্ক সিটিতে বলেন, আমি তো বললাম নিউ ইয়র্ক সিটিতে দলীয় লোক দিয়েছে, নিউ ইয়র্ক সিটিতে কোনো কোথাও না। আপনারা যেটা এক্সাম্পল কথা বলছেন যে এটা হয়, পৃথিবীর কোথাও না, কোথাও এই ঘটনা ঘটে না। কিন্তু মানে উদাহরণ দিলে তো হবে না, সেখানে একেবারে বিরল ভাবে করা লাগে না এবং মেয়র পালিয়ে যায় না। শুনেন, বিরল ভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন যে একেবারে এই যে 12টা প্রতিষ্ঠান, কখনো ওই 12টা প্রতিষ্ঠানে দলীয় পদধারী লোকটা ছিল না। আলোচনা চলতেই থাকবে, আমাদের সময় শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।